আচ্ছা দেখো, এটা দিয়েই শুরু করি। বাসায় হলো এভাবে কর। আচ্ছা, গুড, পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা দেখো, প্রশ্নটা দেখো, এটা হলো ক্ষেত্রফল দেওয়া আছে আর লম্বভাবে প্রযুক্ত বল দেওয়া আছে, কত চাপ সৃষ্টি করবে। তার মানে বোঝা যাইতেছে যে ক্ষেত্রফল এ সমান সমান দেওয়া আছে 5 সেন্টিমিটার স্কোয়ার। আমরা জানি যতগুলা সেন্টিমিটার থাকে ততগুলা 100 দ্বারা ভাগ। তাহলে এখানে আসতেছে 5 ডিভাইডেড বাই 100 ইন্টু 100, তাহলে তোমার হয়ে গেল মিটার স্কোয়ার। তাহলে এখানে মান আসতেছে 5, নিচ থেকে উপরে উঠলে 10^4 মিটার স্কোয়ার, তাই না? কারো বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, তাহলে এটা গেল। আর হলো এখানে বলের মান দিয়ে দিচ্ছে তোমার F = 2 নিউটন। তাহলে আমাদের সূত্র হলো E = F ডিভাইডেড বাই A। তাহলে তুমি F এর মান 2 আর নিচে 5 ইন্টু 10^4 এটা দ্বারা করবা। উত্তর মিলছে না কি কইলা? তাহলে আমাদের এই জায়গায় আসতেছে হইলো দেওয়া আছে হইলো 2 ভাগ ব্র্যাকেট 5 ইন্টু এই যে দেখো 10। তাহলে আমার এইরকম ক্যালকুলেটর যার, তার তো এই যে এখানে 10 দেওয়া আছে ইনভার্স। তাহলে আমরা হচ্ছে ইনভার্স, এই যে ব্র্যাকেটের ভিতরে ইনভার্স, আর এখানে আছে 4, তোমার হলো রেজাল্ট এই যেটা 4000। অ্যান্সার হলো আমাদের 4000 নিউটন। আচ্ছা দেখো, যার যে ক্যালকুলেটর আছে ওটা দিয়ে প্র্যাকটিস করবা। জি আসেন। হ্যাঁ মনে নাই? কোন ক্লাসে পড়ো? আসো ভিতরে বসে ওরাকে পড়াই, তারপরে কথা বলবো। আচ্ছা আসো ভিতরে। না হ্যাঁ, নাই এগুলা না, এটার পরে নাই। এই তো কেবল একটা অঙ্ক করলাম আর কি, মানে এমসিকিউ হয় না এখনো, মানে শুরু করতেছি। ও পড়ে দেখুক, ওর যদি ও যদি পড়া বোঝে তাইলে পড়ুক, আর যদি না বোঝে পড়া। জি আসো, আপনি বসবেন, ভিতরে বসেন, না হলে। হ্যাঁ ছুটি হয়তো 7টা বাজবে আর কি, একটু দেরি হবে। এবার একটু বসতে দাও, শিশির তোমার কাছে বসো। আপনার বাসা এখানে কোথায়? তাহলে তো এখানে যেতেই পারবে। সালমা, ও সাফাত, তোমরা একই বিল্ডিং এ থাকো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো একসাথে যেতেই পারবে। ও একটু পরে দেখুক দিদি, তারপরে কথা বলবো না আপনার সাথে। আচ্ছা এটা তো বুঝছো নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা এইখানে দেখো, আমি কিছু আচ্ছা, প্রথম 30 মিনিটস আমরা হলো কোশ্চেন মানে সলভ করতে চাইছি, তারপর কিন্তু আজকে প্রবতা নিয়ে কথা বলি। আচ্ছা দেখো, এটা যেন কি কি বার পড়াই আমরা? শনি সোম বুধ পড়াই আর কি, সৃষ্টি স্কুল ছুটির পরে। জি জি আদাব। আচ্ছা বাবু তোমরা এইদিকে তাকাও। এখানে বলছে চাপের একক কোনটা, নিচে কোনটা চাপের একক। এখন চাপ আমি লিখলাম সমান সমান, এই জায়গায় লিখলাম বল, আর নিচে লিখলাম হলো ক্ষেত্রফল, তাই না? তোমরা একটু এদিকে তাকাও, দ্রুত কিছু কাজ করি। তার মানে বলের একক লাগবে, আর হচ্ছে লাগবে হলো ক্ষেত্রফল এর একক। কথা বল না কেন? চাপের একক মানে হচ্ছে উপরে লাগবে বলের একক, আর নিচে লাগবে ক্ষেত্রফলের একক। তাহলে বলের একক নরমালি আমরা সবাই জানি হলো নিউটন, নিউটন, আর নিচে জানি হলো মিটার স্কোয়ার। তাহলে তো হওয়ার কথা হলো নিউটন মিটার ইনভার্স 2।
খুঁজে দেখো এখানে কোথাও আছে কি, নাই। এখন নিউটনের আবার ভাঙো, বল এফ সমান সমান এম গুণন এ, অর্থাৎ ভর গুণন ত্বরণ, মনে আছে এগুলা? ভরের একক হলো এখানে হলো কেজি, আর ত্বরণের একক মিটার সেকেন্ড ইনভার্স টু, মিটার সেকেন্ড ইনভার্স টু, তাই না? তাহলে আমরা যদি এইবার এটা লিখি, আবার লিখলাম চাপ সমান সমান, উপর হলো বলের একক, বল এর একক, এটা আমি এমনি লিখলাম, তোমরা তো আর লিখবে না, কিন্তু বোঝার জন্য আর কি। নিচে লিখলাম ক্ষেত্রফলের একক, ক্ষেত্রফলের একক। তাহলে এখন বলের একক কোনটা আসলো? এই যে, হ্যাঁ, কেজি, এখানে দিয়ে দিলাম হলো কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু, আর নিচে আসছে হলো মিটার স্কোয়ার, তাই না বাবা? কথা বলো না কেন? তাহলে এখানে কয়টা মিটার আছে বলো তো? 2টা মিটার আছে। তার মানে উপরে হলো কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু, আর নিচে আসলো হলো মিটার গুণন মিটার। এই মিটার আর মিটার কাটা গেল, তাহলে আসতেছে কেজি। এটার উপরে উঠাইলে তোমার কি হয়? ইনভার্স 1 হয়, আর সেকেন্ড ইনভার্স 2 হয়। এখন দেখো এখানে কোনটা এরকম আছে, এই যে ক, অ্যান্সার হলো ক, কেজি মিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2। বুঝছো কি? তোমার নাম কি? কি? অরিজিৎ। আচ্ছা, আচ্ছা অরিজিৎ। তাহলে এখন তারপর বলছে প্যাসকেল নিচের কোনটার একক? এটা দেখো চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসছে। ওয়ালাইকুম সালাম, তাড়াতাড়ি আসো। প্যাসকেল নিচের কোনটার একক? কোশ্চেন। আচ্ছা, প্যাসকেল নিচের কোনটার একক? অবশ্যই এখানে খুঁজে বের করা লাগবে এখন কোনটা। ঠিক আছে, এটা আমরা এখনো পড়ি নাই। প্যাসকেল হলো পীড়নের একক, পীড়ন হলো এক প্রকার চাপ। তো এই টপিকটা আমরা হলো পরে পড়বো না, ঠিক আছে? আপাতত এইভাবে এড়িয়ে গেলাম। আচ্ছা, এইটা 8 নাম্বার। বাসায় আজকে হলো মিনিমাম 50টা এমসিকিউ থাকবো, কিন্তু যার যার গাইডের মাথার মধ্যে রাখো, আমি বুঝাইতেছি, একটু বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, উইদাউট লজিকে কোনো এমসিকিউ পড়া যাবে না। এর আগে যতগুলো আমরা পড়াই, এখন প্রতি অধ্যায় থেকে 100-200 করে এমসিকিউ আমরা শেষ করবো, যাতে তোমাদের পরীক্ষাটা যেন ভালো হয়। কথা বুঝছো কি? কথা বুঝো নাই? আর এমসিকিউ সলভ করার জন্য পেন্সিল ইউজ করা লাগবে। কি ইউজ করা লাগবে? পেন্সিল, মানে প্রচুর সলভ করার জন্য। এটা আমরা দেখাবো নি। এন্ড ধরো জুতার পায়ের আচ্ছা, জুতার কোন একজন, জুতা পায়ে কোন একজন মহিলা, এর ভর এখানে দিছে, তাহলে এম ইজ ইকুয়াল টু 50 কেজি। আচ্ছা, লিখলাম। এখন তার তলার ক্ষেত্রফল দিছে, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দিছে এই জায়গায় 200 সেন্টিমিটার স্কোয়ার। আমরা সবাই জানি যে যতগুলা সেন্টিমিটার থাকবো ততগুলো 100 দ্বারা ভাগ, তার মানে 2টা 100, 2টা 100 দ্বারা গুণ। আচ্ছা, তারপরে এটা হয়ে গেল মিটার স্কোয়ার, দ্যাট মিনস 200 গুণন নিচে উপরে উঠলে এটা হয়। আর নতুন যে আছে অরিজিৎ, ধরো এক্স, এক্স এর নিচে 2টা 100 আছে, 2টা 100 আছে, তার মানে কি দাঁড়ায় জানো? বেসিক করলে এই 100 রে ভাঙলে হয় 10 গুণন 10, এই 100 রে ভাঙলে হয় 10 গুণন 10। অরিজিৎ এ পর্যন্ত বুঝছো? তাহলে এটার মাথায় 1, এটার মাথায় 1, এটার মাথায় 1, এটার কয়টা 10 তোমার? 4টা 10। তার মানে x ডিভাইডেড বাই 10 টু দ্য পাওয়ার 4। অতএব x ইনটু 10 ইনভার্স, নিচে থেকে যখন একটা রাশি উপরে ওঠে তখন পাওয়ারের সামনে মাইনাস হয়। বুঝাইতে পারছি? আব্দুল্লাহ না তোমার নাম? মুস্তাকিম, তোমার একটা কথা বলি, আমি তোমার যেটা বলতেছি সবার সামনে, তুমি রেকর্ড হইতেছে আমার কথা, তুমি এটা শুনে রাখো, আমার ভিডিও সবাই দেখুক। এখন হলো তোমরা আছো লার্নিং পিরিয়ডে, তোমারে যদি কেউ মাথার মধ্যে পুশ করে যে সিলেবাস শেষ করতে হবে, ওর সাথে ঘোরাই যাবে না ভাই। তুমি লার্নিং পিরিয়ডে আছো, যে সিলেবাস শেষ করে বলবো যে আমি হলো, আমার কথা রেকর্ড হইতেছে, বাসায় যা প্রয়োজনে দেখাবা, ভাইরাল হতে চাই এই কথা দ্বারা। যদি কেউ বলে যে আমি 9 কেবল লার্নিং পিরিয়ডে আছি, আমার সিলেবাস তাড়াতাড়ি শেষ করে 2বার রিভিশন করবো, নো ভাই, ওটা পড়াশোনা না। লার্নিং পিরিয়ডে তুমি ভালো করে শেখার পরে তুমি 1বার রিভিশন করবা, আরো 3বার রিভিশন করবো, তোমার ধারে কাছে আসতে পারবে না, যদি ব্রেন একটু মনে করো একটু ভালো থাকে আর কি। যারা নিতান্তই দুর্বল স্টুডেন্ট, যারা হলো মুখস্থ করা ছাড়া আগাইতে পারে না, তাদের কথা এখানে বাদ। যারা হলো টপার, যারা হলো লজিক দিয়ে পড়াশোনা করে, তাদের এখন শুধু শিখতে হবে। ইভেন দো একটা, যেমন এই এমসিকিউ এর পিছে এখন তুমি দিবা হলো 3 মিনিট, তারপরে এরকম আরো 3টা করতে করতে তোমার 2 মিনিটে নামবো, 1 মিনিটে নামবো। 1 মিনিট মানে তো বোঝো 60 সেকেন্ড, তারপরে তুমি 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডে তোমার অ্যান্সার হয়ে যাবো। তো সেটা যাইতে হলে প্রথমে লার্ন করতে হবে, অ্যানালাইসিস করে করে প্র্যাকটিস করা লাগবে। এখন তুমি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা, বুঝাইতে পারছি? এখন কেউ আইসা নেই যদি ধাপ্পার সময় এটা বলে যে স্যার এটা শেষ করে তাড়াতাড়ি উঠে যাই, একদিনে চাপের অধ্যায় শেষ করে দেন। চাপের অধ্যায় আমি একদিনে শেষ করবো কেন? তুমি করবা সেটা কখন? যখন তুমি রিভিশন করবা। এখন তোমাকে লজিক দিয়ে একটা সাথে আর একটা, আরেকটার সাথে আর একটা, ধাপে ধাপে তোমার শেখা লাগবে, এখন সময় দিয়ে শিখতে হবে। আমি বুঝাইতে পারছি? আমি যাদের বুঝানোর তারা অলরেডি এটা দেখলে বুঝবে। আচ্ছা, এটা তাহলে এখানে এই প্রশ্নে আমরা যেটা পাইলাম, ক্ষেত্রফল পাইলাম হলো এইটুকু। এই তাহলে 10 ইনভার্স 4 কেন হয় বুঝছি তো? এইদিকে তাকাও, যদি কোথাও দেখি ভলিউম ভি ইজ ইকুয়াল টু 300 সেন্টিমিটার কিউব লেখা আছে, আয়তনের একক মানে কি?
দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, দৈর্ঘ্যের একক, প্রস্থের একক, মিটার একক, তাই না? দ্যাটস ওয়াই আমরা এখানে 3টা সেন্টিমিটার পাইছি। তার মানে আমি কিন্তু এটাই লাস্ট, এরপর আর কোনোদিনও বলবো না। 1টা সেন্টিমিটার, আর 1টা সেন্টিমিটার, আরো 1টা সেন্টিমিটার, টোটাল কয়টা সেন্টিমিটার পেলাম? তার মানে হলো 3টা 100 দ্বারা ভাগ। এই যে 100 ভাগ আর একটা 100 আর একটা 100, তার মানে উপরে হলো 300, নিচে হলো এটা 10 গুণন 10, 10 গুণন 10, 10 গুণন 10, 3 দুগুণ 6, তার মানে 10 টু দা পাওয়ার 6 কত বলো তো? 10 টু দা পাওয়ার 6। তাহলে এটা উপরে উঠলে এখানে কি হবে? 3 ইনটু 10 ইনভার্স 6। বুঝাইতে পারছি? আর এই সেন্টিমিটার 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 মানে হলো মিটার কিউব। হ্যাঁ হ্যাঁ 300, এখানে 300। থ্যাংক ইউ, বুঝছি তো আমরা নাকি? আচ্ছা, আমাদের সান আইছে না? আচ্ছা দেখো, আচ্ছা তাহলে দেখো এখন ক্ষেত্রফল, মহিলার ক্ষেত্রফল। তাহলে এখানে সূত্র P ইজ ইকুয়াল টু H। মহিলার পা কি তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ, কঠিন পদার্থ? কোন কঠিন? কঠিন না? তাহলে কঠিনের সূত্র হলো F ডিভাইডেড বাই A। তাহলে F সমান সমান মহিলা লম্বা বরাবর চাপ দিচ্ছে, এখানে যেহেতু মহিলার ভর দেওয়া আছে, তাহলে F সমান সমান আমরা কি ব্যবহার করব? mg। তাহলে এখানে দিলাম mg, নিচে হইলো A, এটা দিয়ে তো করা লাগবে। তাহলে মহিলার 50 কেজি বসাইলাম, জি এর মান 9.8 সবার মুখস্থ। আর নিচে এই যে মহিলার এই যে 200 লিখলাম। লেখার পরে তুমি যখন অনেক বড় হয়ে যাবা, অনেক বড় বলতে কিছুদিন পরেই, সেন্টিমিটার দেখার সাথে সাথে তুমি বলবো ও স্যার এত শিখেছিল 10 ইনভার্স 4 মিটার, তাহলে তো এখানে 10 ইনভার্স 4, এখন কি লেখার দরকার আছে? এভাবে তুমি করে ফেলবা। বুঝাইতে পারছি? হ্যাঁ 10 ইনভার্স 4 মানে এটা কিভাবে আসলে দেখামো? দেখাইছি আরেকবার লাস্ট, এদিকে দেখায় দেখ। তোর হইলো যখন তুই সেন্টিমিটার বললি স্কোয়ার, তার মানে সেন্টিমিটার উঠে দেওয়াই মানে হচ্ছে 2টা 100। আসলে 2টা 100 কই থেকে আসতেছে? এই যে 1 মিটার, এইদিকে তাকাও, 1 মিটার সমান সমান 100 সেমি, তাই না বাবু? কথা বল না কেন? এখানে আছে 200 সেমি, এইদিকে তো ধরো সেমি একটা আছে, তাহলে 200 সেমি স্কোয়ার, দ্যাট মিনস হলো সেন্টিমিটার গুণন সেন্টিমিটার। এদিকে তাকা, তাহলে 200। এখন এটার সাথে মনে মনে কি আছে রে? এর মনে মনে কি আছে? 1। তার মানে তোমার কত সেন্টিমিটারের মান দরকার? 1। কিন্তু এখানে লেখা রাখছি কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার লেখা রাখছি। আমার বানান লাগো কত সেন্টিমিটার? 1 সেন্টিমিটার। তাহলে ওরে এই পাশে নিয়ে আসলাম, অর্থাৎ 100 সেন্টিমিটার বানাইলাম। তাহলে 1 মিটার ওই পাশে গেল গা, কিন্তু এখানে তোরে 100-র মান বসাইতে পারবো না। কতর মান বসাবো? 1 সেন্টিমিটারের মান বসাবো। কত সেন্টিমিটার? তাহলে এখানে কত আছে? 100। এইভাবে সহজ বিষয়, এখানে 100 দ্বারা ভাগ করলাম, এই পাশে তোর 100 দ্বারা ভাগ করলাম, তাহলে 100 100 কাটা গেল, তোর হয় 1 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 100 মিটার। তার মানে 1 সেন্টিমিটারের মান মানে হলো 1 বাই 100। তাহলে আমি এখানে বসলাম এই যে 1 বাই 100 গুণন 1 বাই 100, এই হলো এখানে মিটার, এই যে এখানে মিটার। তাইলে এবার নিচের 100 দুইটা নিচেই রইলো, এই যে 100 গুণন 100, আর এই যে উপরে হলো তোমার 200 গুণ হলো, ওর সাথে এই যে গুণ হয়ে গেল, পাশে এই যে মিটার স্কোয়ার হলো, এখানে একটা মিটার এখানে একটা মিটার, মিটার স্কোয়ার। তাই আমরা বলি, আমি যে কথা বলি যে যতগুলো সেন্টিমিটার থাকবে ততগুলো 100 দিয়ে ভাগ, এটা মন থাকবো না? আচ্ছা এটা তো বুঝছি। তাহলে পরের ম্যাথ। আচ্ছা, একটা ছুরি, ধারালো ছুরি দ্বারা সহজেই কাটা কোনো বস্তু কাটা যায় কেন? রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আসছে, রংপুর গার্লসে আসছে। এখন এখানে বলছে ধারালো প্রান্তের ক্ষেত্রফল বেশি, তারপর বলছে ধারালো প্রান্তের ক্ষেত্রফল কম, ছুরির লম্বা বলে, তারপরে ধাতব পদার্থ তৈরি বলে। আচ্ছা এই দুইটা বাদ, এই দুইটা চাপের সাথে যায় না, এখন এই দুইটা নিয়ে কাজ করা লাগবে, তাই না? গুড, অ্যান্সার ক্ষেত্রফল কিভাবে আমি একটু বুঝাই। এখন আমরা সবাই জানি চাপ ইজ ইকুয়াল টু তোমার আসতেছে বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, এগুলা মনে আছে? আচ্ছা ক্ষেত্রফল আর সমানুপাতিক যে শিখাইছিলাম। তাহলে আমরা পি ইজ ইকুয়াল টু উপরে আসলো এফ, নিচে আসলো এ, এটা নিচে মনে মনে কি আছে? 1। তাহলে আরে যদি লাভ থিটা নিচে নামিয়ে দেই, তাহলে পি ইজ ইকুয়াল টু এফ গুণন 1 বাই এ। কি ব্যাপার? তাহলে আমরা কি ভাগ করছিলাম জানো? আমরা যেরকম ভাগ করছিলাম ওর সাথে ওর সম্পর্ক, আবার ওর সাথে ওর সম্পর্ক, এইদিকে আসতেছে পি ইজ ইকুয়াল টু এফ, আর এইদিকে এটার সাথে আসতেছে পি ইজ ইকুয়াল টু 1 বাই এ। অর্থাৎ এইখানে ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে, আর ক্ষেত্রফল যত কম হবে 1 বাই মানে কি? মানে এই দুজন বিপরীত, এই দুজনের রিলেশন কি? বিপরীত, দুজনের বিপরীত রিলেশন। তাহলে ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে। এখন ক্ষেত্রফল মানে, এখন ছুরি যে আমরা চিনি, ছুরির যে পিঠে ধারালো ওই পাশের তীক্ষ্ণ বেশি না, মানে ক্ষেত্রফল কম তাই চাপ বেশি লাগে, এর জন্য ধরলেই কেটে যায়। বুঝছো তো? এটা মাথায় রাখবা। যেমন ধরো আমরা যদি এরকম দেখাই, এখানে ছুরি অবশ্য নাই, বাসায় যায় দেখবা
উল্টা পিঠ দিয়ে এরকম করবা, তেমন ব্যথা পাইতেছো না। এই দিক দিয়ে ধরে এরকম আছে, ছুরি নিয়ে ঘুরতেছে মানে। আল্লাহ, তাড়াতাড়ি দাও না। ওটা হলো ই মানে প্রোটেক্টিং এর জন্যই রাখছে না, কেউ আল্লাহ জানে। আচ্ছা আচ্ছা, আসো এইদিকে আসো। হ্যাঁ, এই যে যেমন মনে করো এই দিকের ক্ষেত্রফল কি বেশি না, এখন এই যে জোরে দিলাম কিন্তু কাটলো না। এই দিকে যদি দেই মোটামুটি কি কাটে যাবো না, কারণ হলে এই যে এই দিকের ক্ষেত্রফল কি কম। মনে করো এই যে খাতার মধ্যে যদি দেই, এই যে দিলাম কাটলো না, কিন্তু এইদিকে হালকা একটু দিলাম, এই যে অলরেডি এই যে কেটে গেছে। তার মানে কি এখানে বোঝা গেল যে ক্ষেত্রফল যত কম হবে চাপ তত, ক্ষেত্রফল যত কম হবে চাপ তত, আর চাপ বেশি হয় দেখে এই জিনিসটা কাটা যায়। এটা রইলো আপাতত, পরে দিচ্ছি। আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সার তাহলে এই যে এটা, বুঝছি তো নাকি? পরের প্রশ্ন, প্যারেকের অগ্রভাগ সূচালো হলে কি হয়? এটা সিলেট দিনাজপুর বোর্ড 2022 সালে আসছে, দিনাজপুর বোর্ড 22-এ আসছে। প্যারেকের অগ্রভাগ মানে কি? এই যে এই প্যারেক, তাহলে এই চোকাপিঠ। এখন চাপ বাড়ানোর জন্য চাপ কি বাড়ে? এই যে P is equal to 1/F divided by A। যত চোকা হবে ক্ষেত্রফল তত কি হবে? কম হবে। ক্ষেত্রফল কম হওয়া মানে চাপ বেশি হওয়া। তাহলে এটা রাইট, 1 নাম্বার রাইট। 2 নাম্বার, বল বাড়ানোর জন্য, না বলের সাথে তো এখানে কোনো কথা নাই। চোখা হবো দেখে বল হলো আমার হাতের উপর নির্ভর করতেছে, বল তো এটার উপর নির্ভর করতেছে না, তাই কি? আচ্ছা আচ্ছা, দেখো এখন এখানে বলতেছে আমরা যদি এটা ভাঙি, দুই দিকে যদি ভাগ করি, P সমানুপাতি F, এই যে এই সম্পর্কটা কি মনে আছে তোমাদের? কিভাবে যেন করছিলাম, ওই যে 1 ধ্রুবক নিয়ে কাজ করছিলাম। আচ্ছা, তারপরে এখানে আসতেছে হলো তোমার হলো P সমানুপাতি 1/A। আচ্ছা, এখন না গতি নাই, এই অধ্যায়ে পড়াইছিলাম, তুমি ক্লাস মিস করছো নাকি? তাহলে বল যত বেশি হবে চাপ তত কি হবে? বেশি হবে। তো বলটা আসলে ওই সুচালুর উপর, যেমন আমাদের মুস্তাকিম যে মানে থিং প্রকাশ করছে যে স্যার বললো শুকনো এটা যদি তীক্ষ্ণ করি তাহলে বল বাড়বে, না এটা মিথ্যা কথা। বল নির্ভর করে হলো F is equal to mg, অর্থাৎ বস্তুর ভরের উপরে। তো তীক্ষ্ণ করলে তো ভর বাড়ার সাথে কোনো সম্পর্ক নাই, আছে কি? কিন্তু এটা উল্টা দিকে আসা যাবো না মুস্তাকিম, এই দিক থেকে এই দিকে আসা যাবো না, চাপের দিক থেকে বলে আসা যাবে না, অর্থাৎ বল বাড়ানোর জন্য না। তারপরে এখন এখানে বলতেছে যান্ত্রিক সুবিধা বেশি পাওয়া যাবে। তাহলে যান্ত্রিক সুবিধা তো বেশি পাওয়া যাবেই, কারণ হলো যত তুমি হচ্ছে তীক্ষ্ণ করবা, মানে ওটা কাজই করা হয় কোনো জায়গাতে ঢুকানোর জন্য বা কোথাও ছিদ্র করার জন্য, যত শক্তই হোক সেখানে যেন অনায়াসে ঢোকে অল্প ইয়েতে। তাহলে এটা হলো একটা যান্ত্রিক সুবিধা। তার মানে অ্যান্সার এখানে হয় হলো 1 এবং 3। দেখো এখানে 1 এবং 3, এই যে অ্যান্সার, বুঝছো তো? এবার আসো এইখানে লোহার ঘনত্ব কত? এটা হলো মুখস্থ মান, তাই না? তাহলে 7.80, 780 গ্রাম, না এটা ভুল, এইখানে মিলিগ্রাম দিচ্ছে সবগুলোর মধ্যে। আচ্ছা, বি আছে না? বই আছে কারো কাছে? একটু ফিজিক্স বলে দাও তো। এটা একটু ভুল আছে, এটা মিলিগ্রাম দিছে তো এটা ভুল, এটা গ্রাম আগে আসবে, জিএম, এটা হবে জিএম। একটু এই কোশ্চেনে ভুল আছে, টাইপিং এ ভুল হয়েছে আমাদের, মানে এটা হচ্ছে মিলিগ্রাম হয়ে গেছে গা, এটা হলো গ্রাম পার সিসি। এইদিকে তাকাও, এম যদি সামনে থাকে তাহলে এটা হলো মিলিগ্রাম, GRAM গ্রাম। আর যদি হলো তোমার জি থাকে তাহলে এটা বুঝে নিবা শুধু গ্রাম, আর যদি দেখো জিএম থাকে তাহলে ধরে নিবা এটাও গ্রাম। এটা যেন মন থাকে, কথা বলো না, তাহলে এটা প্রশ্নে বলো, টাইপিং মিস্টেক। আচ্ছা, ভর একই হলে নিচের কোন পদার্থের আয়তন বেশি হবে? আচ্ছা, এটা আপাতত এইটা আসো, এটা আমরা নিয়ে কাজ করি যদি। আচ্ছা, ঘনত্বের সূত্রটা মনে আছে? আমরা ঘনত্ব করছিলাম না? ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, এটা হলো আমাদের সূত্র। আচ্ছা দেখো, তাহলে হলো এটা হলো আয়তন, এই যে আয়তন লেখা দিচ্ছে, তাহলে এখানে একটু এইদিকে মনোযোগ দিতে হবে কিন্তু। ভি ইজ ইকুয়াল টু 0.5 মিটার কিউব, আর এই যে বস্তুর ভর এম ইজ ইকুয়াল টু আছে 10 কেজি। তাহলে উপরে দিলাম হলো 10, নিচে দিলাম 0.5, দ্যাট মিনস কত হয়? 20। তাহলে এখানে হলো তোমার 20 কেজি মিটার ইনভার্স 3। তাহলে 20 কোথায় আছে? এই যে ঘ, এটা অ্যান্সার। এটা গেল। তারপরে এটা দেখো, একটা 3 কেজি ভরের, 3 গ্রাম ভরের, এই যে এটা গ্রামে আছে, এটা মিলিগ্রাম না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। 3 গ্রাম ভরের বেলুনে 25 গ্রাম বাতাস ভরা হলে বেলুনের আয়তন হলো এত। তাহলে বেলুনের বর্তমান ঘনত্ব কত?
এটা এখন কোনটা দিয়ে করবা দেখি মনে আছে কিনা। তোমরা ফিজিক্স খাতা আনছো? বাইর করো তো ফিজিক্স খাতা। আচ্ছা, আমরা দুইটা সূত্র শিখছিলাম, রো ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 ডিভাইডেড বাই ভি, আর একটা রো ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। দাগ দাও শীটের মধ্যে, দেখো ধরো না, শীটের মধ্যে তো আছে দেখি। বাসায় কিন্তু এগুলো পড়া লাগবে, না পড়লে আমি তোমাদের রাস্তা দেখাচ্ছি। তোমরা যদি না পড়ো তাহলে তোমরা খুব একটা ভালো রেজাল্ট করতে পারবে না। ওটা আমার দোষ না, ওটা হলো তোমার দোষ। হ্যাঁ, ছবি দিচ্ছে, এই যে সবাই এলো ওর মতো করে ছবিটা লাগিয়ে দিও। আচ্ছা, এইখানে সবাই দেখো 11 পেজে একটা বস্তুকে অপর একটা বস্তুর সাথে বেঁধে দিলে অথবা জোড়া লাগিয়ে দিলে দুটি বস্তুর ঘনত্ব একত্রে বের করার জন্য রো ইজ ইকুয়াল টু m1 প্লাস m2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। এই যে এটার মধ্যে একটু টিক দাও, টিক দাও, তাড়াতাড়ি করো। শিশির কাছাকাছি, তুমি শিটার নাই দিছিলাম তো, মনে নাই, মনে দুজন এটা দেখো, ধরো এটা ধরো। হ্যাঁ, পাও নাই? পাইছো তো মনে হয় সাফাত। না, এটা ইদানিং দিছি। ও আচ্ছা, দেখো তাহলে এখন একটা কথা, আর একটা সূত্র ছিল খাতার মধ্যে লিখছিলাম, ওটা বের করো তো। খাতার মধ্যে একটা সূত্র লিখছিলাম, আমার বলো তো মুস্তাকিম, বলো তো দেখি সূত্রটা কি। ওটার বাংলা বলো ভাই, থিওরি বলো। থিওরি ছিল এমন, একটা তরল পদার্থের মধ্যে অন্য একটা সলিড ম্যাটারস যদি আমরা সেটা মিক্সড অর্থাৎ দুইটা যদি মিক্সড হয়ে যায়, দুইটার অস্তিত্ব আর আলাদা করা যায় না, সেই ক্ষেত্রে সূত্র হলো এই যে এইটা। কিন্তু এই জায়গায় এই সূত্র কোনটা হবে এখানে বলো? বেলুন, এটা হলো বেলুন, এটা হলো বেলুন। বেলুনের মধ্যে কি পড়ছে জানো? 3 গ্রাম বাতাস পড়ছে। আচ্ছা, এই বাতাস তো বেলুনের, আচ্ছা বেলুনের ভর হলো এখানে ম্যাস অফ বেলুন, বিতে বেলুন ধরো আর কি, দেওয়া আছে 3 গ্রাম, আর বাতাস ম্যাস অফ এয়ার, এর ভর হলো 25 গ্রাম। এখন এই দুইটা যখন রাখলাম, বেলুন আর বাতাস মিক্সড হয়ে কি একবারে একটা পদার্থ হয়েছে না আলাদা আলাদা পদার্থ হয়েছে? আলাদা আলাদা পদার্থ, তাই না? আচ্ছা, এখন এখানে ধরার পর বেলুনের আয়তন হলো তোমার এটা, তাহলে আমরা সূত্রে যে এটা ইউজ করবো আর কি। তাহলে আমরা এখানে পেলাম রো ইজ ইকুয়াল টু m1 প্লাস m2, আর নিচে হলো v1 প্লাস v2। আচ্ছা, দুইটার আয়তন একত্রে দেওয়া আছে আর কি প্রশ্ন। আচ্ছা দেখো, তাহলে আমরা এই জায়গায় নেই m1 মানে কি বলতো? প্রথম বস্তু এখানে এই যে এইটাই বেলুনের ভর, বেলুনের ভর হলো এখানে 3 গ্রাম, তার মানে এটারে 1000 দিয়ে ভাগ দিবা, তাই না? কেজি হয়ে গেল, তাহলে তোমরা পাইতেছো 0.003 কেজি। অনুরূপ ভাবে বাতাস, বেলুন m2, এখানে পরেরটা হলো বাতাস, বাতাস নিচে হলো 25 গ্রাম, তার মানে এটা হলো 0.25 কেজি। আচ্ছা গেল। আর এখানে v1 প্লাস v2 ইজ ইকুয়াল টু টোটাল আয়তন, এখানে আলাদা আলাদা আয়তন দেয় না যেহেতু, তাই দুইটার মান একত্রে লিখলাম 200 সেন্টিমিটার কিউব। দ্যাট মিনস 200 ইন্টু 10 ইনভার্স 6 মিটার কিউব। তাহলে মানটা যদি বসাই, এই মনের মান 0. এটা ঠিক আছে নাকি রে? 003 প্লাস 0.025, আর নিচে আসলো 200 ইন্টু 10 ইনভার্স 6। ক্যালকুলেটর যখন এটা নিয়ে কাজ করব, এটার ক্যালকুলেটর একটা ব্যাপার আছে, আমি একটু দেখিয়ে দেই। ক্যালকুলেটরে আসলাম, এইখানে ব্র্যাকেট না দিলে এবার হবো না, মানে ব্যাপারটা হলো এরকম, খেয়াল করো এখানে কত আছে বলো তো? 0. এই যে এনে তো ব্র্যাকেট খাতায় লেখো নাই, কিন্তু ক্যালকুলেটরে যখন নাম্বার ইনপুট করবা তখন দেওয়া লাগবে, যাকে ব্র্যাকেট দিলাম 0.003 ইন্টু 0.025 ব্র্যাকেট ভাগ ব্র্যাকেট, এই যে আবার ব্র্যাকেট দিলাম, এখানে ব্র্যাকেট নাই কিন্তু ক্যালকুলেটরে অবশ্যই তোমার ব্র্যাকেট দেওয়া লাগবে। তাহলে ক্যালকুলেটরে ব্র্যাকেট দিলে 200 ইন্টু বলো 10, এখানে সূত্র লেখছে প্লাস আমি ক্যালকুলেটরে লিখব। এইখানে
আচ্ছা আবার নতুন করে করি, যেহেতু ভুল হয়েছে। 0.003, এখানে প্লাস দিলাম, প্লাস 0.025 ভাগ ব্র্যাকেট 200 ইন্টু ইনভার্স 6 ব্র্যাকেট, এই যে রেজাল্ট আসলে হলো এটা 140 140 কেজি মিটার ইনভার্স 3। তাহলে এখানে 140 কোনটা, এই যে অ্যান্সার। সেটা গেল আমাদের। এটা দেখো তো, এইটা এখন বের করতে পারো কিনা। এটা বিএফ শাহিন কলেজ ঢাকায় আসছে, ইম্পর্টেন্ট এটা অনেক। আচ্ছা এখানে হচ্ছে একটি পুকুরের দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে, প্রস্থও দিয়ে দিচ্ছে এত, এতে 2 মিটার পানি থাকলে গভীর পানির ভর কত, পানির ভর বের করতে বলছে। দেখো কেমন একটা জিনিস, তার মানে তোমার 2 মিটার গভীর থাকলে পানির ভর কত। এখানে কি প্রশ্নটা জটিল লাগতেছে কি? হ্যাঁ, এখানে দেখো আবার কিন্তু চাপ দেওয়া নাই। আচ্ছা বিষয়টা হলো আমরা শিখছিলাম P ইজ ইকুয়াল টু H রো জি, এরকম একটা ম্যাথ শিখছিলাম না? তো এইখান থেকে পানির ভর বের করা কি সম্ভব? সম্ভব না, তাই না? পানির বের করতে বলছে ভর। আচ্ছা তাহলে এখানে ক্ষেত্রফল A ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে 25 গুণন 15 কত হয় দেখো তো, একজনে বলো। 375 মিটার স্কোয়ার। আচ্ছা গেল। আর গভীরতা দিয়ে দিয়েছে এখানে, হবে 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 না কেন? আচ্ছা আমরা জানি এই যে রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, এটা থেকে এম এর মান বের করো। এম ইজ ইকুয়াল টু রো গুণন ভি। তাহলে পানির ঘনত্ব তো আমাদের মুখস্থ, রো ইজ ইকুয়াল টু কত, 1000 না, কেজি মিটার ইনভার্স 3। তাহলে এখন আয়তনটা বের করো। আয়তন ভি ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য এখানে কত, 25, প্রস্থ হলো 15, উচ্চতা কত 2, কত হয় 750 মিটার কিউব। তাহলে এখন রো এর মান হলো 1000 গুণন 750, কত হয় 7500। এই যে এত কেজি পানি আছিল পাত্রের মধ্যে, দেখো তো ঠিক আছে নাকি? কোনো সমস্যা নাই। এখন এইখানে আমাদের অ্যান্সার আসছে এম ইজ ইকুয়াল টু 7500 কেজি। হ্যাঁ স্যার আমরা এখানে যে কোনো একটা দেব সেটার মান বলি। এ আল্লাহ, ভুল হবো কেন? এখানে আমরা সেটাই দেখাইতেছি আমি তোমাদের, এটা হলো নর্মাল মুডে আছে, এখানে সবগুলোর মধ্যে যে পাওয়ার আছে আমরা সাইন্টিফিক মুডে যাব, এটা বললেই তো হয়। তাহলে এই যেটার সাথে আমাদের মান মিলে যায় কিভাবে? সাইন্টিফিক মুডে যাওয়ার জন্য ক্যালকুলেটর ধরো, ক্যালকুলেটর। হ্যাঁ তাহলে আমাদের ক্যালকুলেটর ধরছে তো, রেজাল্ট যেটা আসছে ওটা যাওয়ার পরে সবাই মুডের মধ্যে চাপ দিবা, ধরো মুডের মধ্যে চাপ দিবা, মুড। এই যে এটা ক্যালকুলেটর, এই যে মুড, এটা তো তোমাদের সাথে আবার মিলবে না। যেমন এটার মধ্যে চাপ দিলে আমরা যেটা পাইতেছি মুডের মধ্যে, এই যে তোমার কমপ্লেক্স ভেক্টর কম্পাউন্ড কমপ্লেক্স। আচ্ছা এটা বাদ, এই ক্যালকুলেটর বাদ, আমরা আমাদের ক্যালকুলেটরে। তাহলে এই দেখো, আচ্ছা 7500 কে বলছো? তাহলে বলতে ভুল করো কেন, একটু কা মাথায় রাখো। আচ্ছা আচ্ছা 7000 কত আসছে, 7 0 এইটা হ্যাঁ চিন্তা করা যায় কতগুলা শূন্য ছাড়া করে। আচ্ছা দেখো 7, দেখো 7 5 1 2 3 4, এটা সাইন্টিফিক মোডে নিয়ে শিখাই। এদিকে এসো, ক্যালকুলেটর ছাড়া দেখো, এদিকে তাকাও, দশমিকটা মনে করো এই জায়গায় আছে, এখানে নিয়ে আসলা 1 2 3 4, এই হলো 5। তাহলে টোটাল কতটুকু সামনে আসছে,
5 গড়, তাহলে 7.5 এই সবটুকু বাদ ইন্টু 10⁵। আবার মনে করো এরকম আছে 0.347894 এখন দশমিক তুমি পিছনে নিবা, তাহলে এখন হবো মাইনাস। তাহলে ব্যাপারটা কতটুকু দিয়ে ধরো তুমি এক ঘর নিলা তোমার পছন্দ না, আর এক ঘর নিলা, তাহলে 1 2 তার মানে হলো 3 4 পয়েন্ট এই দুইটা নিলা 7 আর একটুকু বাদ ইন্টু, তাহলে কয় ঘর পিছনে আসছো? 2 ঘর, এই 10⁻²। বুঝছো? হ্যাঁ 3 ঘর পিছনে নিবা, তাহলে 3 ঘর যদি পিছনে নাও, এই যে এখানে ছিল 1 ঘর 2 ঘর 3 ঘর, এই জায়গায় আসবো, তাহলে এই তিনটার সংখ্যা সামনে 347.89 ইন্টু এই যে 10⁻3। বুঝছো কি এবার? বুঝছো নাকি? আচ্ছা পরের এইটা দেখো তো, তাহলে এটার ঘনত্ব বের করো। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, এটার ঘনত্ব বের করো সবাই দ্রুত, সময় 40 সেকেন্ড। করো এমনি খাতায় করলে। তুমি ঘনত্ব ক্লাস পাইছিলে না শিশের? তুমি ঘনত্ব ক্লাস পাইছিলে না? তুমিও পাইছিলা মনে হয়, বাসায় পড়ছিলে নাকি? কারণ ওদের সাথে তো আইছিলে, কিন্তু হিসাব করার দরকার নাই, তাই না? সহজ। এই যে এটা হলো আয়তন ভি, এটা হলো ভর এম, তাহলে রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। তার মানে উপরে আসলো 4000 আর নিচে আসলো তোমার হলো 4, ব্যাস 1000 কেজি মিটার ইনভার্স 3। আচ্ছা বস্তুর ঘনত্ব কিসের উপর নির্ভর করে? ময়মনসিংহ বোর্ডে প্রশ্নটা আইছে, এইটা 2023 সালে আসছে। বস্তুর ঘনত্ব কিসের উপর নির্ভর করে? হ্যাঁ আচ্ছা এখানে বলছে বস্তুর উপাদান, বস্তুর দৈর্ঘ্য, বস্তুর তাপমাত্রা। আর আমরা দেখি, আমরা শিখছি রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, তাহলে এটারে ভাঙলে এম ডিভাইডেড বাই দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তার মানে দৈর্ঘ্য তো এখানে রিলেশন আছে, আছে না? দৈর্ঘ্য যায়, এটা রাইট। তারপর হলো বস্তুর তাপমাত্রা। আচ্ছা তাপ যদি পরিবর্তন করি আয়তনের পরিবর্তন ঘটে, মনে আছে এগুলা? তাপমাত্রা পরিবর্তন করলে আয়তনের কি হয়? পরিবর্তন ঘটে। তাপ যত বাড়াবে আয়তন তত কমবে, তাপ যত কমাবো আয়তন তত বাড়বে। তাহলে এই পাশে যদি ভি এর মানের পরিবর্তন ঘটে, রো এর মানের পরিবর্তন ঘটবে, তার মানে এটার উপর নির্ভর করে বস্তুর উপাদান। হ্যাঁ বস্তুর উপাদানের উপরও নির্ভর করে, তিনটাই। আমরা এই জন্য ডেফিনেশনের মধ্যে কি বলছিলাম? বস্তুর একক সংজ্ঞাটা কি ছিল? একক ভরের একক আয়তনের ভরকে, কোন একক আয়তনের ভরকে? একক আয়তনের ভরকে নির্দিষ্ট উপাদানের একক আয়তনের ভরকে, নির্দিষ্ট উপাদানের একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলা হয়। বুঝছো? একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলা হয়। আচ্ছা পরের প্রশ্ন, এই যে এটা একটু দেখার বিষয় আছে। তোমাদের শিখেছিলাম আয়তনের একক ছিল কেজি মিটার ইনভার্স 3, গ্রাম সেন্টিমিটার ইনভার্স 3, গ্রাম পার সিসি, দ্যাট মিনস হলো গ্রাম সিসি ইনভার্স 1, এইগুলা একক। তাহলে কেজি কোনটা বলো তো? কেজি ছিল এম কে এস, এটা ছিল কেজির একক, তাই না? কথা বলো না কেন? এটা না, আর বাকি সবগুলো হলো সিজিএস। তাহলে অর্থাৎ সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। তাহলে দেখো এই যে কেন গ্রাম সেন্টিমিটার ইনভার্স 3 এটা একটা, আর বাকি দুইটার মধ্যে কেজি আছে। তাহলে ম্যাথ করবা আগে হলো এখানে দেখো এই যে তোমার হলো গ্রাম আর সেন্টিমিটার কিউবে আছে না, তাহলে যা আছে তাই দিয়ে করি। তাহলে রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি। তাহলে গ্রামের ভর, এই যে ভর মানে হলো এম, এটা হলো এম এর মান, আর হলো আয়তন, এটা হলো বি এর মান। তাহলে এম এর মান হলো 10, 3 উপরে হলো গ্রাম, আর নিচে আসতেছে হলো তোমার হলো 3 সেন্টিমিটার কিউব। তাহলে কত হয়? 10.3 ডিভাইডেড বাই 3। তাহলে এখানে আসছে হলো 3.4333, এই হলো গ্রাম আর সেন্টিমিটার ইনভার্স 3। তাহলে গ্রাম সেন্টিমিটার ইনভার্স 3, এটা রাইট। এক নাম্বারটা রাইট, তাই না? কথা বল না কেন? এখন দেখতে হবে 2 নাম্বার রাইট কিনা। 2 নাম্বারটা আসলে আমরা হলো গ্রাম পার সিসি থেকে কেজি মিটার পার কিউবে গেলে একটা নিয়ম শিখেছিলাম, যার যার খাতা বের করো, না বাইর করতে পারলে আর মাইর দেবো ধরে।
তাড়াতাড়ি পাইছাও? এই আমি কি বের করতে বলছি খাতা ও ক্যালকুলেটর নিয়ে বসে রয়েছে? কই লেখাটা কই লেখা আছে বের করো। কনভার্টিং মেথড শিখেছিলাম না আমরা? এই তুমি বের করো। আমার তো কথা পাবা না কেন? এই যে আমরা বলছিলাম যে কঠিন পদার্থের ক্ষেত্রে বা যে কোনো পদার্থের ক্ষেত্রে গ্রাম পার সিসিতে যদি থাকে সেটা হলো গ্রাম সিসি ইনভার্স 1 অথবা গ্রাম সেন্টিমিটার কিউব অথবা গ্রাম পার সেন্টিমিটার কিউব। এককে থাকলে 1000 দ্বারা গুণ করলে, এই যে গ্রাম পার সিসি থাকলে অথবা গ্রাম সেন্টিমিটার কিউবে থাকলে তুমি যদি যাইতে চাও কেজিতে তাহলে 1000 দ্বারা গুণ করবা, 1000 দ্বারা গুণ করবা। এটা হলো বিষয়, তাই না? এটা শিখাইছিলাম না কিভাবে 1000 দ্বারা গুণ করা লাগে, অ্যানালাইসিস করছিলাম, একদম এক্সপ্লেইন করছিলাম। মনে আছে কিছু? মারার দরকার, মাথা দিয়ে না করলেও খাতা বের করো। এই ফিজিক্স খাতা এটা বের করো দাও। সবই না লেখো দেখি নাকি কিবা কি কই বলো কি তোমাদের খাতায় আছে? তুমি পাইছিলে এটা? তোমরা কি কেউ একজন আমারে বলো যে, কেউ একজন বলো যে পড়াইছিলাম। আবার দেখি যে আরাফের খাতায় দাগ দেওয়া রয়েছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে গ্রাম পার সিসি থেকে যাওয়ার জন্য 1000 দ্বারা গুণ করতে হয়, করে কেজি মিটার ইনভার্স 3 তে যা লাগে। রাফি এদিকে তাকাও, এতিমের মতো বসে আছো। বিষয়টা হলো যেমন ধরো এদিকে তাকাও, যেমন ধরো 750 এখানে গ্রাম পার সিসি আছে। আমি সিসি মানে কি বলতো? তার মানে 700 গ্রাম সেন্টিমিটার সেন্টিমিটার পার কিউব, মানে পার ওভার কি একটা পার সেন্টিমিটার কিউব। তার মানে আসতেছে 750, উপরে হইলো গ্রাম, নিচে হইলো সেন্টিমিটার কিউব। এটাই হলো বিষয়, তাই না? বোর্ডে তাকানো লাগবে এখনো। তাহলে 750 থাকুক, উপরে গ্রামের সাথে কত আছে? মনে মনে 1 আছে, নিচে সেন্টিমিটার কিউবের সাথে মনে মনে কি আছে? 1 আছে, তাই না? and we know everyone 1 গ্রাম, 1 গ্রাম মিনিং ইজ দ্যাট 1 ভাগ 1000, 1000 কেজি। এটা তো বুঝি নাকি? অবশ্যই বোঝে নাই অনেকেই, যেভাবে তাকিয়ে রয়েছে। ব্যাপারটা হলো এই যে এরকম 1000 গ্রাম ইজ ইকুয়াল টু 1 কেজি। কিন্তু তাই তো 1000 গ্রাম সমান 1 কেজি না? কিন্তু এখানে কি 1000 গ্রামের মান বসাবো না 1 গ্রামের? তাহলে 1000 রে এনে 1000 দ্বারা ভাগ, এ পাশেও 1000 দ্বারা ভাগ, তাইলে আসতেছে 1 গ্রাম মিনিং ইজ দ্যাট 1 ভাগ 1000 কেজি। বুঝছো তো এবার? আচ্ছা, এটা গেল। এখন এখানে সেন্টিমিটার কিউব কয়টা আছে? তার মানে হলো সেন্টিমিটার কিউব যদি 3টা হয়, 1 সেন্টিমিটার কিউব মিনিং ইজ দ্যাট 1 সেন্টিমিটার গুণন 1 সেন্টিমিটার গুণন 1 সেন্টিমিটার। প্রতি 1 সেন্টিমিটার সমান কত মিটার? 1/100। তাহলে এখানে দিলাম 1 ভাগ 100 মিটার গুণন 1 ভাগ 100 মিটার গুণন 1 ভাগ 100 মিটার। তাহলে হলো 1 ভাগ 10 ইনভার্স 6 মিটার কিউব। এরকম হয় না? তাহলে এটারে আমি একটু চেঞ্জ করে নেই, 1 ভাগ 10 কিউব হয় না? 10 কিউব মিটার কেজি হয়। এরকম করে লেখা যায় না? হ্যাঁ, ব্যথা হইলাম না। আচ্ছা, তাহলে এখন এই জায়গায় কত হবো? এটা যদি উপরে উঠে নেই তাহলে 10 ইনভার্স 6 মিটার কিউব। এটার উপরে উঠে নিলে কি হবে? 10 ইনভার্স 3 কেজি। তার মানে বোঝা গেল 1 গ্রাম সমান 10 ইনভার্স 3 কেজি, 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল 10 ইনভার্স 6 মিটার কিউব। তাহলে মানগুলো বসাও। আমরা দিলাম 750, এইটুকুর মান ওই জন্য দেওয়া আছে, 1 গ্রাম মানে হলো 10 ইনভার্স 3 কেজি, আর নিচে আসলো 10 ইনভার্স 6 মিটার কিউব। এই যে কেজি মিটার পার কিউব হয়েছে না? তাহলে আমরা এই জায়গায় পাই হচ্ছে এই যে 750 রইল ইন্টু, এখন এইটার থেকে এইটার মানে এটার ভিত্তি আর এটার ভিত্তি একই, তার মানে একটা 10 নিলাম, তাহলে উপরে আছে 10 ইনভার্স 3 দিলাম 10 ইনভার্স 3। এখন ওই নিয়ম অনুযায়ী এখানে কি হবে? ভিত্তির
এখানে সূত্রের মাঝখানে মাইনাস হবে, আর এই জায়গায় হলো -6। হ্যাঁ, তাহলে আমরা এখানে পেলাম 750 ইন্টু 10^3, এখানে মাইনাস মাইনাস +6, আর পাশে হলো কেজি মিটার ইনভার্স 3, তাহলে আসতেছে কেজি মিটার ইনভার্স 3। তাহলে 750 গুণন 10^3, তার মানে 750, এটা মানে হলো 1000। মানে এত বড় একটা জিনিস ডিরেক্ট আমরা বলছি যে 1000 দ্বারা গুণ করতে হবে। না, এটা করবো কেন, এটা তো আমরা মানে বোঝার জন্য অ্যানালাইসিস করলাম, তোমরা একটু বুঝলা আর কি, বুঝছো তো? তার মানে এটারে এখন শুধু কেজি মিটার পার কিউব, এইদিকে তাকাও, তাহলে আমরা শিখাইছি এরকম, যদি গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়, এটাকে কেজিতে নিতে হলে, কেজি মিটার পার কিউবে নিতে হলে তার ওইটাকে 1000 দ্বারা গুণ করতে হয়। এই যে এটা শর্টকাট লেখার স্টাইল হলো এমন। তাহলে আমি এটা কেজি মিটার পার কিউবে গেলে কত দিয়ে গুণ দেবো? 1000 দ্বারা গুণ দেবো। তাহলে 3.433 ইন্টু এখানে যে 1000 দিলাম, 1000 দিলে এই যে হয়ে গেল গা, এখানে হলো কেজি মিটার ইনভার্স 3 হয়ে গেল গা। তাহলে তোমার কি আসে? 3.44 ইন্টু এইটুকু মানে কি 10^10^3 কেজি মিটার ইনভার্স 3। মানে এই জিনিসটা এইভাবে বলতে পারি, অথবা 10 গুণন 10 গুণন 10, যেটা আমরা লিখতে পারি হচ্ছে 10^3, মানে 1000 অথবা 10^3 দ্বারা গুণ করলে। তাহলে দেখো এখানে অ্যান্সার হলো এই যে এটা, এই যে এটা অ্যান্সার। এখানে লেখছে 3.433 ইন্টু এই যে 10^3, এই যে কেজি মিটার ইনভার্স 3, কিন্তু এটা হবো না। ওটা কি হবো না? তাহলে অ্যান্সার 1 এবং 2। দেখো 1 এবং 2 কোন জায়গায় আছে? 1 এবং 3, অ্যান্সার 1 এবং 3। কারো প্রবলেম আছে কি? বাসায় যা পড়া লাগবে, অনেকেই তো বাসায় আসলেও পড়ে না। এইটা নিয়ে এখন কাজ করো। এখন তরলের ভিতরে চাপ নিয়ে আমরা যে সূত্রটা শিখছিলাম, তরলের ভিতরে যে চাপ, তরলের ভিতরে বলো তো, তরলের ভিতরে চাপের সূত্রটা কি? কেউ একজন বলো, তরলের ভিতরে চাপের সূত্রটা বলতে পারো না কেউ? P = H ρ G, মনে আছে কি? পড়াইছিলাম এটা, তরল ভিতরে অনুভূত চাপ। আচ্ছা, তো এখন বলতেছে তরলের চাপ বনাম, এখানে বনাম মানে ভার্সাস চাপ বনাম গভীরতার লেখচিত্র দিছে, অর্থাৎ গভীরতা হলো x অক্ষ বরাবর বসাইছে, আর চাপ বসাইছে y অক্ষ বরাবর। তো আমি ধরো গভীরতা এখানে ধরো 0, এখানে ধরলাম হলো 10, এই জায়গায় ধরলাম হলো 20, এই জায়গায় ধরলাম হলো 30, তার মানে গভীরতা 10 মিটার, 20 মিটার, 30 মিটার। তো এই বরাবর যখন রেখাটা নিয়ে এখানে আসে, এই বরাবর যখন রেখাটা নিই তখন এই জায়গায় এসে মিলিত হয়। এই বরাবর যখন রেখাটা নিই তখন মনে করো এরকম লম্বা করলাম আর কি, তাহলে এটা যে এই সোজা বরাবর যায়, এটা এই জায়গায় বরাবর যায়, এটা এই জায়গায় যায়, এটা সেই জায়গায়, এটা আসলে এই জায়গায়, এটা আসলে এই জায়গায়। এই যে দাগ টানলাম, কিছু বুঝলা? আমি বুঝছি, কিছু বোঝা নাই, হচ্ছে অন্যভাবে বুঝাই। আচ্ছা, অন্যভাবে বুঝাই, অসুবিধা নেই। এখন এই জায়গায় লিখলাম P = H ρ G, এটা দ্বারা জানো আমরা কি বুঝি? আচ্ছা, এটা মানে এরকম P = H, P = ρ, P = G, এভাবে লেখা যায় না, আলাদা আলাদা। কথা হলো সবার সাথে সম্পর্ক কি? সমানুপাতিক। বলো তো কি বলছি? অন্যভাবে আমরা বলতে পারি এটা ধ্রুবক, এটা ধ্রুবক, তাহলে ধ্রুবক রে বাদ দিলে P = H, এরকম কি লেখা যায়? ওটা ধ্রুবক হয় কিভাবে? জি তো ধ্রুবকই, আর রো মানে কি? ঘনত্ব। এখন পানির ভিতরে নামলাম, পানির একদম উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় ঘনত্ব একই থাকবো না? নাকি একটা গ্লাসের ভিতরে এরকম পানি রাখছো, যদি এরকম ব্যাপার হয় যে এনে ঘনত্ব বেশি, এখানে আরো বেশি, এনে আরো বেশি, এরকম না একই? সব জায়গায় একই, কারণ একই উপাদান দ্বারা তৈরি। তার জন্য আমরা এখানে যদি লিখি P H ρ G, তো মনে করো এটাও ধ্রুবক, এটাও ধ্রুবক, সবটুকু ধ্রুবক, লিখলাম ধ্রুবক, তার পাশে আছে H = P। এখন আমরা জানি ধ্রুবক সহ এই সমান চিহ্ন উঠিয়ে দিলে তার ওখানে কি আছে? সমানুপাতিক আছে, অর্থাৎ P = H। মনে হয় বুঝলা না? না, ব্রেনের উপর দিয়ে যাইতেছে গোলাবানের। যেমন আমরা কি শিখছি, P = H ρ G, এটারে সাজাইলাম P = ρ G গুণন পিছনে নিয়ে গেলাম H। এখন এই জায়গায় এটা একটা ধ্রুবক, G একটা ধ্রুবক। আমি গতির অধ্যায়ে পড়েছি ধ্রুবক দ্বারা ধ্রুবককে গুণ করলে যা পাওয়া যায় সেটাও একটা ধ্রুবক। তাহলে এখানে আছে ইনটু, সামনে আছে সমান,
তাহলে পি আর এই পাশে হলো এইচ। এখন রুলস কি? রুলস হলো এই সমান সহ ধ্রুবক সহ এই জিনিস বাদ দিলে হয় সমানুপাতি চিহ্ন, পি ইজ ইকুয়াল টু এইচ, পি সমানুপাতি এইচ। এবার বুঝছো কি? আচ্ছা, এখন আমি যদি এটা ধরলাম তোমার হলো ডি রেখা, এটা সি রেখা, এটা বি রেখা, এটা রেখা, তার মানে এ বি সি ডি। এখন এখানে বলতেছে আমি গভীরতা যদি ধরি, ধরো এখানে লিখলাম গভীরতা কত মিটার, 20 মিটার। আচ্ছা, আর একটু পিছনে ধরি, এই যে এই জায়গায় নিলাম, তাহলে এই বরাবর রেখা টানলাম। ধরো 20 মিটার গভীরতার জন্য এই বিন্দুতে চাপ হলো এই যে এইটুকু 10। 20 মিটার গভীরতার জন্য এই বিন্দুতে চাপ হলো 20। 20 মিটার গভীরতার জন্য এই বিন্দুতে চাপ হলো 30। 20 মিটার গভীরতার জন্য এই বিন্দুতে চাপের মান হলো 40। মানে এরকম ধরলাম। তাইলে কোন বস্তুর চাপ বেশি হইতেছে? মানে একই গভীরতার জন্য। তোমরা কি লেখচিত্র বোঝো? আসলে তোমরা তো মনে হয় লেখচিত্রই বোঝো না, তোমাদের ভাবসাকে বোঝা যাইতেছে। এইদিকে তাকাও, লেখচিত্র একটু বুঝে নেই। এটা হলো এক্স অক্ষ আর এটা কি ওয়াই অক্ষ, তাই না? কথা বল না কেন? আচ্ছা, এখন তুমি এটারে বলে ঢাল রেখা, এটা হলো ভুজ এর পরিবর্তন মানে ভূমি, এটা হলো লম্ব। তো এখন এই জায়গা দিয়ে কোটির পরিবর্তন হবো আর এখান থেকে ভুজের পরিবর্তন হবো। ভুজেরও তো এরকম 0, এটা হলো 0, তারপরে 5, তারপরে 10, 20, 30 এরকম মান থাকবো, তাই না? এই ভুজের জন্য 5-এর জন্য এটা এই দিকে আসে, এইখানে একটা মান থাকে, সেটা হলো কথার কথায় 5, বা ধরো ধরো হলো 10, মান চেঞ্জ করলাম। এই ভুজের জন্য এইখানে আসলো, এখানে মান পেলাম ধরো 20। তাহলে ওয়াই অক্ষ বরাবর এই জায়গায় মান আসলো, মান বাড়লো নাকি কমলো? আচ্ছা, তাহলে সেই হিসাবে এই লম্ব এখানে 20 ঠিক রাখছি, কিন্তু এটা একটা ঢাল ছিল, এখানে ঢাল আলাদা আলাদা। এখানে এই যে এটা একটা ঢাল, এটা একটা ঢাল, এটা একটা ঢাল, এটা একটা ঢাল। তো 20 মিটার গভীরতার জন্য এই ঢাল দিতেছে 10, বুঝছো এবার? হ্যাঁ, চাপের মান দিতেছে 10। আর 20 মিটার গভীরতার জন্য আবার অন্য এটা দিতেছে 20। 20 মিটার গভীরতার জন্য এটা দিতেছে 30। 20 মিটার গভীরতার জন্য এটা দিতেছে বেশি। তাহলে সবচেয়ে কে বেশি চাপ দিতেছে? ডি, ডি এই পদার্থটা চাপ বেশি দিতেছে, বুঝছো কি? এখন এখানে বলতেছে একটি বস্তু এল, এল কোন জায়গায় আছে খোঁজো। এল কোন একটা তরলের, মানে এল দ্বারা একটা লিকুইডকে বোঝাইতেছে। সবচেয়ে বেশি প্লবতা অনুভব করবে কোনটা? ভালো একটা প্রশ্ন, প্লবতা তো পড়াই নেই। তাহলে প্লবতা হচ্ছে পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। আচ্ছা, ভুল হইলো, এখানে প্লবতা, প্লবতাকে পি দ্বারা, চাপ সমান সমান এইচ রো জি। প্লবতা হইলো প্লবতা ইজ ইকুয়াল টু এ এইচ রো জি। আচ্ছা, এটা একটু পরে এনে লাগবে, না পড়াইলে হবো না। হ্যাঁ, প্লবতাটা পরে পড়াই গেলে। তাহলে তারপরে এখানে অ্যান্সার কোনটা হইতে পারে দেখো তো। তাহলে যার এইটুকুর মান বেশি, তাহলে এখানে আমরা যদি নেই ডি এর প্লাবতা সবচেয়ে বেশি হবো। আমরা দেখবো নি, প্লাবতা এখনো পড়ানো হয়নি। আচ্ছা, এইগুলা তাহলে এইটা দেখাতে পারবা নাকি? 1 সিসি কেরোসিনের ভর 0.8 গ্রাম, কেরোসিনের 50 সিসি গভীরে চাপ কত হবে? কেরোসিন তো তরল, তাহলে আমরা কি শিখছিলাম? কঠিনের ক্ষেত্রে পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ, আর তরলের চাপ পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, এরকম শিখছিলাম না? কথা বল না কেন? তাহলে এখন রো দ্বারা এখানে কেরোসিনের ঘনত্ব বুঝাইতেছে, গভীরতা কত বলছে? 50 সেন্টিমিটার, তার মানে হলো এইচ। আর এখানে কেরোসিন এর সিসি মানে কি? সেন্টিমিটার কিউব। এটা হলো কি? আয়তন, তাই না? কথা বল না কেন? তাহলে এখন এখানে এটা দিচ্ছে হলো আয়তন অর্থাৎ ভি, আর ভর দিচ্ছে এত। তাহলে গভীরে চাপ কত? এই যে এইগুলা আমাদের কি দরকার আছে? আছে, কারণ হলো এখান থেকে এইচ বের করে নেওয়া লাগবে। তাহলে আমরা যদি এটা দেখি, এটা হবে এরকম, রো ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ভি, বুঝছো? তাইলে আমরা জানি কেরোসিনের পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। আচ্ছা, এখানে এইটুকুর কোনো কাজ আছে নাকি দেখো তো, এইটুকুর কোনো কাজ এই জায়গায় আছে নাকি? রো এর মান তো কেরোসিন ডিরেক্ট আমরা যদি মনে রাখি,
তাহলে আমরা যদি বের করে নেই তাহলে রো ইজ ইকুয়াল টু ধরো বের করি এম ডিভাইডেড বাই ভি। দেখি এখন এম এর মান কত, 0.8 গ্রাম, 0.8 গ্রাম। আচ্ছা, আর ভি এর মান কত, 1 সিসি। কিন্তু আমাদের করা লাগবে হলো কেজি মিটার পার কিউব, মনে আছে এগুলা? কারণ এই যে দেখো অ্যান্সার যেগুলা রাখছে এগুলা সব হলো নিউটন মিটার অর্থাৎ এমকেএস পদ্ধতিতে রাখছে। তাহলে আমরা যদি ক্যালকুলেটর নাও 0. এনে যদি বের করি 0. তাহলে এখানে 0.8 গ্রাম পার সিসি হয়। তাহলে আমরা এটা 1000 দ্বারা গুণ করবো, 0.8 গুণন 1000 ইজ ইকুয়াল টু 800। আচ্ছা, এটা মুখস্থ ও বলছিলাম কেজি মিটার ইনভার্স 3, অর্থাৎ কেরোসিনের ঘনত্ব হলো 800 কেজি মিটার ইনভার্স 3, তাই না? তাহলে আমরা এইচ এর মান এই যে এটা দিলাম 50 সেন্টিমিটার, কিন্তু সেন্টিমিটারে দিলে কম হবে, আমরা নিয়ে আসবো হলো মিটার। তাহলে 100 দ্বারা ভাগ করলাম ইন্টু এটা বের হলো 800 ইন্টু জি এর মান 9.8। তাহলে 50 ভাগ হলো 100 গুণন 800 গুণন 9.8, G920 নিউটন মিটার ইনভার্স 2 প্যাসকেল। তাহলে অ্যান্সার কোনটা? এটা। আচ্ছা, যদি এইটুকু না দেওয়া থাকতো তাও অঙ্ক করা যাইতো না? মানে কয়েকটা মান তো আমরা মুখস্থ রাখতে বলছি, যেমন কেরোসিন, কাঠ, পানি, এগুলা কয়েকটা মান কিন্তু ম্যাথ করতে করতে মুখস্থ করা লাগবে। তাহলে এটা বের করার সাথেই পারো নাকি? বলছে তিমি মাছ 2000 মিটার গভীরতায় গেলে তাকে কত চাপ সহ্য করতে হবে? তাহলে পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, এটাই তো সূত্র নাকি? তাহলে 2000 মিটার গভীরতা, আমি দিলাম 2000, রো এর মান হলো পানি 1000, এখানে দেয় নাই 1000 ধরবা, আর জি এর মান 9.8। তাহলে আমি দিলাম হলো 2000 গুণন 1000 গুণন 9.8, মান আসছে হলো মনে করো বিশাল বড় একটা সাইন্টিফিক মোডে মান আসছে আর কি, 3 ঘর 1.96 ইন্টু 10 টু দা পাওয়ার 7। এন্ড দেখো তো এরকম কিছু আছে নাকি? নাই। তাহলে অ্যান্সার কিভাবে পাবো, তাই না? শীট বের করো, প্যাসকেল থেকে অ্যাটমে যাওয়ার একটা হিসাব আছে, বাসায় যেটা পড়ো। 2 নাম্বার পেজ সবাই ধরো। দেখো এখানে লেখা আছে সৃজনশীল অথবা এমসিকিউ প্রশ্নের উত্তর করার সময় অ্যাটম এককে চাপের মান দেওয়া থাকলে 101 325 দ্বারা গুণ করতে হবে। কিন্তু এই জায়গায় আমাকে অ্যাটমে যেতে বলেছে, তাই না? কথা বললো, উপরে দেখো লেখা আছে 1 অ্যাটম সমান সমান 101 325 প্যাসকেল। 1 এটিএম ইজ ইকুয়াল টু 101 325 প্যাসকেল। তো এইখানে যে এককটা আসছে এটা কোন এককে আসছে? কেউই তো বলতে পারতেছে না। এখানে প্যাসকেল এককে আসছে, কারণ প্যাসকেল এককে কিভাবে আসলো? এই যে P ইজ ইকুয়াল টু এইচ রো ইন্টু জি। আমি এখানে এই যে মিটার এককে বসাইছি, অর্থাৎ 2000 মিটার গুণন রো এর মান হলো এখানে আমি 1000 কেজি মিটার ইনভার্স 3 তে বসাইছি, আর জি এর মান 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে এখন হিসাব করো, দেখো কিভাবে হয়। এইখানে আসতেছে যে মিটার, আর এইখানে আছে হলো মিটার, মিটার মিটার মিলে কি হবো? মিটার স্কোয়ার হবো। তাহলে লিখলাম মিটার স্কোয়ার, আর হলো আছে সেকেন্ড ইনভার্স 2, দিলাম সেকেন্ড ইনভার্স 2, আর এই পাশে এই যে আছে হলো তোমার কেজি মিটার ইনভার্স 3। এই যে মিটার ইনভার্স 3 আর মিটার কাটাকাটি করলে না একটা মিটার থাকে, তার মানে হলো কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। মানে যেরকম যদি থাকে, যেমন ধরো মিটার স্কোয়ার ইন্টু মিটার ইনভার্স 3, তার মানে কি মিটার মিটার একই জিনিস না? তাহলে আসতেছে হইলো 2 মাইনাস কিসের ইন্টু থাকলে যোগ হয় -3 ইজ ইকুয়াল টু 2 - 3, অনুমান করে বলছো আর কি, এই যে ইনভার্স 1, বুঝছো কি সেইভাবে? আচ্ছা দেখো কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2, এই কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2 এর জন্য কি বলে? প্যাসকেল বলা হয়।
তার মানে প্যাসকেলে ছিল, তাহলে 1 প্যাসকেল সমান এখানে আমরা লিখছি 1 অ্যাটম সমান 101 325 প্যাসকেল, তাহলে আমি এইভাবে লিখতে পারি 101 325 প্যাসকেল ইজ ইকুয়াল টু 1 atm। স্কুলে স্যার 1 অ্যাটম সমান 15 প্যাসকেল করেছে। আচ্ছা ওরা স্যার পড়ায় নাই, তুমি মনে হয় ভুল শিখছো। আচ্ছা দেখো আচ্ছা থাকলো ওটা ঠিক করে নিও। আচ্ছা দেখো এখন এইখানে লেখা আছে পি ইজ ইকুয়াল টু, এখানে মান বের হয়েছে 1.96 ইন্টু 10 টু দ্য পাওয়ার এত প্যাসকেল লেখা আছে, একটু এদিকে তাকাইলে ভালো হবে। তাহলে এই প্যাসকেলের সামনে 1.96 ইন্টু 10 টু দ্য পাওয়ার 7 ইন্টু 1, এই যে কোনো কিছুর সাথে সংখ্যা না থাকলে মনে মনে কত থাকে 1, অর্থাৎ এর সামনে 1 প্যাসকেল আছে। তাহলে 1 প্যাসকেল সমান কত শিখে আসছি, এনে কি 1 প্যাসকেল আছে? তাহলে এখন এটার 1 প্যাসকেল বানানোর জন্য কি করা লাগবে, 1 প্যাসকেল এই পুরাটুকু ওই পাশে যে কি হবে ভাগ না, 1 ভাগ 101 325 atm। তাহলে আমি এই জায়গায় দিয়ে দিলাম ইজ ইকুয়াল টু 1.96 ইন্টু 10 টু দ্য পাওয়ার 7 ইন্টু 1 ভাগ 101 325, এই যে তোমার হলো এটিএম। ক্যালকুলেটর ধরো না কে, তাহলে আমাদের আসতেছে 1.96 ইন্টু 10 টু দ্য পাওয়ার 7 ভাগ 101 325, মান আসছে হলো 193.43 এটিএম আছে এরকম। কেন 200 অবশ্যই দেওয়া যাবে না, কোথায় 193, আরো 7 লাগবে 200 বানাইতে। ওটা জানি কিভাবে আসছিল। আচ্ছা এটা হলো 2000, আচ্ছা দেখি তো 2000 গুণন 1000 গুণন 9.8, ও আচ্ছা আচ্ছা একটু 1 মিনিট, এটার মানটা আসলে এইভাবে আসে নাই, এটার মান আসছে এইদিকে দেখাও 1 9 6 1 2 3, এটা আসছে, এটারে হলো 101 325 দিয়ে ভাগ দেই, ভাগ 325 1 9 6 1 2 3 4 5 ভাগ 101 325। আচ্ছা অ্যান্সারে ভুল নাই, এটা এইভাবে করা যাব না। তাহলে এখানে এখানে জিজ্ঞেস করো তো কেন করা যাব না, রাইট, কারণ না না আমি না, সমুদ্রের পানির ঘনত্ব রো ইজ ইকুয়াল টু, আমরা যেটা ধরতেছি এখানে 1000 মিটার ইনভার্স পার মিটার কিউব, তাই না? কিন্তু এটা তো পানি ইউজ করছে তিমি মাছ, তিমি মাছ তো এই নর্মাল পানিতে থাকে না, তিমি মাছ থাকে হলো সমুদ্রের লবণাক্ত পানিতে, এটার ঘনত্ব একটু কি বেশি না? কথা বলো না কেন? আচ্ছা ওই বইটা দাও, বই ধরো সবাই এখন একটু, বইয়ের মধ্যে দেখো 135 পৃষ্ঠায় যাও, সময় নষ্ট হইলো আর ওটা ম্যাথ করতে যায়। পাইছো? লেখা আছে 135 পৃষ্ঠায়, তিমি মাছ সমুদ্র পৃষ্ঠে 2100 মিটার গভীরতায় যেতে পারে, সেটি কত চাপ সহ্য করতে পারবে? তো ধরে নাও প্রতি 10 মিটার গভীরতায় 1 মিটার করে চাপ বাড়ে, তাহলে হলো 10 দিয়ে ভাগ দিলে এটা হয়, তাহলে 2000 এর 10 দিয়ে ভাগ দিলে কত হয়? অ্যান্সার 200 হয় না? হ্যাঁ এটা হলো শুধুমাত্র সমুদ্রের পানির জন্য, সমুদ্রের পানির জন্য, কারণ না না ধরা যাবে না, আরে বাবু একটু
কেন একটু আগে একটা ম্যাথ দেখলাম না, সমুদ্রের পানির গভীরতা দিছিল ওটার মধ্যে। আচ্ছা নাই না, তুমি শিওর? আচ্ছা দেখি তুমি শিওর। আচ্ছা দেখি আমাদের পরিচিত মানব দেহের ঘনত্ব এটা করো। কেউ করাটা দেখবা না, এটা করবা। না ঠিক আছে। আচ্ছা যারা পড়বা না এটা তো তোমাদের একদম ব্যক্তিগত, যেমন যেমন ও পারেই না, সূত্রই জানে না কোনটা, তার মানে বাসায় ওই কয়দিন পরেই নেই। এইদিকে দেখো, তলদেশে চাপ, এইদিকে পুকুরের তলদেশে, তার মানে এটা যদি একটা পুকুর হয়, বোর্ডে তাকাও, ধর এটা একটা পাত্র পানি দ্বারা ফুল, গার্লস এদিকে, এই যে এখানে কি পরিমাণ চাপ, তাহলে তরলের ভিতরে চাপ যখনই বলছে তাহলে সূত্র এই দুইটা, পি ইজ ইকুয়াল টু এইচ রোজি, পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ, এটা একটা সূত্র। এটা তো আর যেহেতু পুকুরের তলদেশ কইছে, তার মানে হচ্ছে পানির ভিতরকার চাপ বের করা লাগবে, তাহলে সূত্র হলো এটা, পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, এটা হলো রো। তাহলে এইচ এর মান বের করা লাগবে, তাহলে এইচ রো জি ইজ ইকুয়াল টু পি। অতএব এটা বের করব, এইচ রইল এই জায়গায়, তাহলে পি ডিভাইডেড বাই রো জি। তাহলে পি এর মান এই যে দিয়ে দিচ্ছে, তলদেশে চাপ এত প্যাসকেল, তাহলে আমি এখানে লিখলাম 2 ইন্টু 2.94 ইন্টু 10 টু দ্য পাওয়ার 4, রো এর মান 1000 আর জি এর মান হলো 9.8। ব্র্যাকেট ছাড়া অঙ্ক করলে রেজাল্ট ভুল আসবে ক্যালকুলেটর, এটা করবা। আচ্ছা আগেরটা একটু ঠিক করে নাও। আমি কোথায় যেন দেখলাম, এই মুহূর্তে বলতে পারতেছি না, সমুদ্রের পানির ঘনত্ব কিন্তু কেউ তো 24 কেজি মিটার ইনভার্স 3 দিল, একটু আগে আমি পড়ানোর সময় দেখলাম। হ্যাঁ লবণ থাকার কারণে পানির ঘনত্ব ওইটা আর কি।
হ্যাঁ আমি তো দেখলাম মনে হয় একটা ম্যাথে, কিন্তু আমি বেরও করতে পারলাম না আবার। তা না করাইলাম মানে আলোচনা করতে যাওয়া বর্ণনার মধ্যে মনে হয় দেখলাম, কিন্তু এখন খুঁজলাম পাইলাম না। কোন স্লাইডে যেন পড়লাম রিডিং আমি। আর ওই যে এখানে যে প্রশ্নটা আমরা সলভ করলাম রেজাল্ট মিললো না, ওই প্রশ্নটা হলো তাহলে আমরা হচ্ছে যদি বইয়ের আলোকে করি ওটা একটা মান ফিক্সড মান আমরা মনে রাখবো। হ্যাঁ মানে সমুদ্রের ক্ষেত্রে ওটা একটা ফিক্সড মান সায়েন্টিস্টদের, সেটা হলো প্রতি 1 মিটারে চাপ কত করে বাড়ে দেখো তো, 10। এটা নোটটা থাকে না ওইটা, এটা কনস্ট্যান্ট মান থাকে না, ওইটা বইয়ের লাইনটা থাকে না, আগামী ক্লাসে ধরবো নি। আচ্ছা বাসায় যে এইদিকে দেখো, এখানে বলছে যেটা একটা উদ্দীপক, এটা হলো ঢাকা বোর্ড 2020 সালে আসছে। পাত্রের নিম্ন তলদেশে কি পরিমাণ চাপ অনুভূত হবে? তাহলে এইখান থেকে এই পর্যন্ত দেখো দেওয়া আছে হলো 20 সেন্টিমিটার, আর এনে কেরোসিনের ঘনত্ব রো ইজ ইকুয়াল টু দেওয়া আছে 800 কেজি মিটার ইনভার্স 3। তাহলে যদি তলদেশে চাপ বের করতে বলে E ইজ ইকুয়াল টু এইচ রো জি, এইচ এর মান কত আছে 20 সেন্টিমিটার, তাহলে 20 রে কত দ্বারা ভাগ দিলে মিটার হয় 100। পানি এনে কেরোসিন দ্বারা যেহেতু রয়েছে তাই 800, আর জি এর মান 9.8। এটা করলে এখান থেকে একটা অ্যান্সার বের হবে। আর যদি পাত্রের মুখে এই বল প্রয়োগ করা হয় তাহলে বলটা কি হবে? আচ্ছা এটা এখানকার পড়া না, এটা হলো আর্কিমিডিসের সূত্র। এটা অ্যান্সার কোন? হ্যাঁ সেটা গেল। আসো এবার স্থির তরলের ভিতরে কোনো বিন্দুতে বল, এটা নিয়ে কাজ করি। আচ্ছা এই সূত্রটা পড়াইছিলাম না আমরা, এই যেরকম দেখাইছিলাম যে সোজা পথে রহিম হাঁটতেছে তাহলে এফ সমান সমান এম এ, তাই না? আবার উপর থেকে নিচের দিকে নামতেছে এফ সমান সমান এম জি। আবার পাত্রের ভিতরে বৈশা আছে, সে ডুব দিচ্ছে, তাহলে পাত্রে ওরে সব দিক থেকে বল দিবে, সেটা হলো এফ ইজ ইকুয়াল টু এ এইচ রো জি। এটা লিখছিলাম কি প্রতিপাদন, এটা পড়াইছিলাম, বাসায় পড়ো নাই তোমার, এখন কি করবা? এটা ছিল এম, কারণ ও যখন পানিতে নামে এইভাবেই তো নামে নাকি, তার মানে হলো এম জি। আর আমরা রো ইজ ইকুয়াল টু সবাই কি জানি, এম ডিভাইডেড বাই ভি। এদিকে তাকাও আলসিয়াম, আমি এখানে বসো এম এর মান আলসামে, তাহলে এম অফ এম ইজ ইকুয়াল টু রো বি। তাহলে যেটা যদি বসাই তাহলে রো ভি গুণন জি, এন্ড ভি সমান সমান আমরা জানি কি এ গুণন এইচ, অর্থাৎ উচ্চতা এবং ক্ষেত্রফল, ক্ষেত্রফল এবং উচ্চতা। তাহলে আমরা রো এ গুণন এইচ আর পাশে হইলো জি, সাজিয়ে লিখলে হয় এ এইচ রো জি। এই সূত্রটা এটা এই যে এখানে লেখা আছে, বেসিক অ্যানালাইসিস, এটা আগের পড়া, হালকা একটু টাচ দিয়ে গেলাম। তরল বা বায়বীয় পদার্থের ভিতরে অনুভূত চাপের মান বের করার মেথড করছিলাম। তো চাপের সূত্রটা ছিল পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ, মনে আছে না? তো তরল পদার্থের ভিতরে এফ সমান সমান কি শিখলাম, এ এইচ রো জি। তাহলে এই মানটুকু এই যে এখানে বসাইলে পি ইজ ইকুয়াল টু আসতেছে এ এইচ রো জি ডিভাইডেড বাই এ, এই এ কাটা গেল, অতএব পি ইজ ইকুয়াল টু এ এইচ রো জি। এই যে এটা দিয়ে ম্যাথ করলাম আর কি। আচ্ছা আমরা মূলত আজকে শিখবো হলো প্রবতাই, যে এখান থেকে ক্লাস শুরু হলো। তাহলে তোমাদের এইচ ডব্লিউ লিখে নাও, নিউটন, যার নিউটন আছে সে নিউটন থেকে দেখবে, আর পাঞ্জেরি যার সে পাঞ্জেরি থেকে পড়বে। পাঞ্জেরির দেখবা হচ্ছে পাঞ্জেরি গাইড থেকে নাম্বারটা বলি, আমার কাছে পাঞ্জেরি গাইড আছে, নিউটন নেই এখানে, নাকি নিউটন আছে? পাঞ্জেরি গাইডটা কোথায় এখানকার? একটু এটা কাট ধরো তো, একটু এই যেটা না, ওই বইটা দাও তো। নৈর্ব্যক্তিক কি আলাদা অংশ নাকি গো? ও হ্যাঁ, নিচেটা কি? 1 মিনিট।
আমাদের নৈবেদিক আছে কি? ও 7টা বাজতে এত সময় হয়ে গেছে। আচ্ছা পাঞ্জেরি আল্লাহ লিখে নাও, তোমরা কত থেকে কত পর্যন্ত বলো? পাঞ্জেরির 1 থেকে একাত্তর। আমি তো পাঞ্জেরি পড়াই বেশি, পাঞ্জেরি ভালো, নিউটনও ভালো। 1 থেকে বাবা দিয়ে দিল একটাই। 1 থেকে 91 পর্যন্ত, 1 থেকে 91 পর্যন্ত যে কয়টা আছে, মানে 2-1টা বাইরের ম্যাথমেটিক্স আছে। 1 থেকে 91 পর্যন্ত সবকিছু সলভ করবা। এর মধ্যে আমি একটু ভিতরে অন্য পড়া ঢুকছে, একটু লেখা নাও। 1 থেকে 91, এই কি বলছি লেখো, পড়া লেখো। আগামী ক্লাসে এসে কিছুই পারবে না। দুনিয়ার টাকা পয়সা নষ্ট করে আসে, বাসায় পড়ে না কিছু না, গল্প করতেছে। আমি যখন ম্যাথ সলভ করি তখন বসে বসে গল্প করে সামনে বসে। কিরে নিউটনের বই কি কেউ নিছে নাকি রে? না বুঝলে নিলে তো সে ফেল করবো, তাছাড়া তো উপায় নাই। অফিস এন থেকে নিশ্চিত কেউ বই নিচ্ছে, এই জায়গায় বইটা রাখছিলাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, জীবনে ওর বিয়ে হবো না যদি খালি বই চুরি করে না। নিউটনের লেখো, নিউটনে একটু গোছানো আছে, ওটা একটু উল্টা পাল্টা হয়ে রয়েছে। আচ্ছা দেখো 1 থেকে 99 পর্যন্ত, আমি না 99 না, দাঁড়া, 1 থেকে 86 পর্যন্ত। 86টা নৈর্ব্যতিক, আজকে যেভাবে করছি 86টা নৈর্ব্যতিক এইভাবে করতে পারবা। যারা পড়বা তারা আগাবা, আর যারা পড়বা না তারা আগাইতে পারবা না। আমি কিন্তু অনেক কষ্ট করে নৈর্ব্যতিক সলভ করলাম, এখন বাসায় যায় এই বইটার মধ্যে একটু গুছিয়ে দিছে। যে কোনো মূল্যে হোক 86টা ম্যাথ করবা, এমসিকিউ করবা। তোমার কোনটা আছে? তুমি 1 থেকে 86 লেখা নাও। আচ্ছা যেহেতু আজকে আমরা এমসিকিউ সলভ দিছি, আগামী ক্লাস কেউ মিস করবা না। এদিকে তাকাও, আগামী ক্লাসে আমরা প্লবতা পড়বো। কি পড়বো? প্লবতা, প্লাবতা না, প্লবতা। বাউন্স এটা পড়ে আর্কিমিডিসের সূত্র পড়বো। সুতরাং আগামী ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আর রসায়ন কি পড়াইছিলাম? যৌগমূলক পড়াইছি না? আগামী রসায়ন, আগামী ক্লাস ফিজিক্স পড়ে, পরের ক্লাসে আমি সবাইকে দাঁড় করাবো একযোজি যৌগমূলক পুরাটাই বলতে হবে উইদাউট বাফার, অর্থাৎ বাফারলেস ভাবে বলতে হবে। এগুলা পারা যাবে না। আর তারপরে হচ্ছে দ্বিযোজি ত্রিযোজি সবগুলো আমার বলতে হবে। কাঁচা থাসা ক্লোরাইসিয়াম হাইবাই সাইনাইনাই বোন ফসফরাস, এটা দিয়া যতগুলো আছে বলা লাগবে। ঠিক আছে? না পারলে মারবো। আরাফ ওই দিন আইসনে মায়ের একটু দিতে হবে। স্কেল দেওয়া, স্কেল কিনে এনে রাখছি, এটা দিয়েই তোমারই কারেন্ট না। আচ্ছা হ্যাঁ, তাহলে তোমরা তাহলে আগামী ক্লাসে ফিজিক্সের জন্য ফিজিক্সের খাতাটাই নিয়ে আসবা। আর এমসিকিউ কিন্তু করবা, হ্যাঁ পেন্সিল দিয়ে লেখা লেখা করবা। হ্যাঁ ছুটি, হ্যাঁ হ্যাঁ, দেরি করছো কেন? নামাজে যা লাগবে আমার। তুমি হইলে এটা রিপ্লেস করতে বললো কেন? তুমি এই করো, ওই যে ক্লাসটা একটা হাইড্রোজেন ব্যাস প্লে লিস্ট আছে, ওই প্লে লিস্টে ঢুকে
রসায়নের ওই ক্লাসটা কইরো না করছিলা 25 প্লে লিস্টের নাম, ওটার মধ্যে জুইকের রসায়নের ক্লাসটি করো। ঠিক আছে, তুমি ওই শিশির নামের স্টুডেন্ট গেছে গা? বন্ধ করেন।